নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। ধন্য হয়েছে ধন্য হয়েছে তোমার এই নারী জনম, ধন্য হয়েছে তোমার এই নারী জনম, ধন্য হয়েছে তোমার এই নারী জনম, ধন্য হয়েছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারী জনম ধন্য হয়েছে এই নারী জনম, ধন্য হয়েছে ধন্য হয়েছে তোমার এই নারী জনম, ধন্য হয়েছে। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার আদ্যাশক্তি স্বরূপিণী মাতৃ সকল, সর্বপ্রথমে জানাই এখানে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে অশোক দাস বাবাজির ভক্তিপূর্ণ প্রণাম। এবং এখানে যোগমায়া সদৃশ মাতৃ সকল সবার চরণে দিনহীন কাঙাল অশোক দাস বাবাজির ভক্তিপূর্ণ প্রণাম। কীর্তন প্রারম্ভে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে এই হরিকথা কৃষ্ণ কথা বলার মতো ক্ষমতা আমার নেই, তবে হ্যাঁ, গুরু কৃপা হি কেবলম গতির অন্যথা, গুরু কৃপা ছাড়া গোবিন্দ মেলে না। তাই আমার প্রথম গুরু হলেন ঈশ্বর মোহনচন্দ্র হালদার, দ্বিতীয় গুরু হলেন শ্রীকৃষ্ণ গোস্বামী, তৃতীয় গুরু হলেন দেবানন্দ সন্ন্যাসী এবং চতুর্থ গুরু হলেন সত্যানন্দ সন্ন্যাসী। তাদের চরণ যুগল হৃদয়ে ধারণ করে কিছুক্ষণের জন্যে হরি কথা কৃষ্ণ কথা বলার জন্যে শ্রীধাম বৃন্দাবনে এসে দাঁড়িয়েছি। আমি যেন গুরু কৃপায় তাদের পথমর্যাদা রক্ষা করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে রাধে। এখন আলোচ্য বিষয়বস্তু হলো, এখানে যেহেতু রাসলীলা হবে, তো রাসের আগে একটু কৃষ্ণের রূপ বর্ণনের প্রয়োজন আছে। আমি আপনাদের পর্যায়ক্রমে একটু আমি রূপের মধ্য দিয়ে চেষ্টা করব আপনাদের কাছে কিছু শাস্ত্র, কিছু তত্ত্ব, কিছু তথ্য নিয়ে আলোচনা যেন করতে পারি। জয় রাধে 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 রাধে। আজকে শ্রীধামে বৃন্দাবনে মাতায় আমার এই উত্তর গোষ্ঠ সমাধান করে গোপালকে যখন গৃহে ফিরিয়ে নিয়ে এলেন, মায়া আমার নিজের এই অঞ্চলে মুছাইয়ে দিয়ে ধীরে ধীরে গোপালকে কোলে বসাইয়ে ক্ষীরসর নবনী দিয়ে আজ গোপালকে বিশ্রাম করতে রাখলেন। ঠিকই এহেন সময় শ্রীধাম বৃন্দাবনের মাঝে অষ্ট সখী বেষ্টিতা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, এই যে অষ্ট সখী, এরা বাইরের সখী নয়, ভিতরের সখী। এই অষ্ট সখী হলো আমাদের এই অষ্টভাব। এই অষ্টভাবের মধ্য দিয়েই শ্রীমতী রাধারানী সবার মুখের দিকে তাকিয়ে বলছে, ওরে ললিতা রে, এ ললিতা, কি ব্যাপার, আমার মুখের দিকে এমন করে তাকাচ্ছিস কেন? ললিতা বলছে, রাধে, প্রত্যেকদিন তোর দিকে তাকিয়ে দেখি বটে, কিন্তু যতবার দেখি তত নূতন বলে মনে হয়। রাধারানী বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ রে, তাহলে শোন, আমি আমার রূপের কথা ভাবছি না, আমি আমার বধূয়ার রূপের কথা চিন্তা করছি। তাহলে সে রূপটা কেমন
শুনবে সেই রূপটা কেমন। আরে ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, ও মুখ মণ্ডল জিতি সারো সুধা করো, ও মুখ মণ্ডল শারদ সুধা করো, তনুরুচে তরুণ তামাল, তনুরুচি তরুণতমা, তনুরুচে তনুরুচি তরুণ তামাল, তনুরুচি তরুণতমা, যেন শরতের চাঁদ হার মেনেছে, শরতের চাঁদ, এই ললিতা হার মেনেছে, দেখে দেখে শরতের চাঁদ, শরতের চাঁদ, হার মেনেছে, দেখো শরতের চাঁদ, হার মেনেছে, আমার বধূ বদনের কাছে শরতের চাঁদ হার মেনেছে, আর বধূ বদনের কাছে ওই শরতের চাঁদ হার মেনেছে, ওরে কি বলিব ও ললিতা, শরতের চাঁদ হার মেনেছে, ওরে কি বলিব ও বিশাখা, শরতের চাঁদ হার মেনেছে, ওরে কি বলিব ও বিশাখা, শরতের চাঁদ হার মেনেছে, আমি এই না মাত্র দেখে এলাম, শরতের চাঁদ হার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শরতের চাঁদ হার মেনেছে, শরতের চাঁদ হার মেনেছে, এই এখনি দেখে এলাম শরতের চাঁদ হার মেনেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা শুনছেন রূপগান। রাধারানী সখীদেরকে নিয়ে বলছে, সখীরে আমি বসে বসে আমার কৃষ্ণ রূপের কথা চিন্তা করছি। বাহ্যিক জগতে প্রতিটা মা তার স্বামী দেবতাকে কেমন ভাবে ভালোবাসে সেটা একমাত্র সেই মা ছাড়া অন্য কেউ বলতে পারে না। অপরাধ নেবে না, প্রত্যেকের সিস্টেম আলাদা। যার যেমন চাওয়া তার তেমন পাওয়া। যে যেমন ভাবে নিজের স্বামীকে আয়ত্তে রাখতে পারে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ললিতাকে বলছি, আচ্ছা ললিতা, তোর স্বামীকে তুই কেমন ভাবে ভালোবাসিস? এই কথা বলা যায়? হ্যাঁ, আমার লজ্জা করে। বল না কেমন? বলে আমার স্বামী যেমন তেমন। বলছে ললিতা রে, আমি আমার প্রাণবধূয়াকে যতবার দেখি ওরে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আমার বধুয়াকে দেখার সঙ্গে সঙ্গে যতবার দেখি আমার নূতন বলে মনে হয়। একটা মানুষের যতবার দেখবে নূতন, বলে আগে সেই নয়ন তৈরি কর। যারে গুরুদত্তা নয়ন আছে সে যে প্রতিদিন নূতন দেখে। ওরে ললিতা রাধে, ওরে আমার মরম সখী, তোদের কাছে বলি শোন, আমি যে জগৎ স্বামীকে ভালোবেসেছি, এই জগৎ স্বামীর যে যেমন ভাবে দেখে তেমন ভাবে পায়। তবে যদি কোনো মানবের কোনো মানবীর সঠিক গুরুর দীক্ষা শিক্ষা তার দেহের মধ্যে থাকে, যতবার স্বামী দেবতাকে দেখবে নূতন বলে মনে হয়। এই যে মাসাগর, আমি জানি আপনাদের কি খেতে দিতে হবে, কিন্তু পর্যায়ক্রমে একটু বলতে তো হবে, সময় দাও, আসছি। নূতন বলে কেন মনে হয় জানিস? যারা পুরানো খেয়ে অভ্যস্ত হয়ে বসে আছে, তারা কখনো নূতনের সন্ধান পায় না। তাই বলি ওরে ললিতা রে, পার্থিব জগতে প্রতিটা নারী তার স্বামীকে শুধু আসামি ভেবে রাখে, কিন্তু না, এই জন্যে শাস্ত্র তত্ত্ব বলছে এখানে শুধু পুরাতন খাই, নূতনের আমদানি নাই। কেন নাই? একটা মেয়ে, আস্তে আস্তে কথা নয়, একটা মেয়ে ওই কলসিতে জল নিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা জমিদার বাবু পিছনে ঘোড়া ছুটিয়ে আসছিল। এই এটা কার মেয়ে? হ্যাঁ ওই যে ওই মেয়েটা কার মেয়ে গো? ওটা কার মেয়ে? ও ওইটা পাঁচু দাদার বড় মেয়ে। বাহ, মেয়েটা দেখতে শুনতে খুব ভালো তো। এই আমি জমিদার, বলে দিও আজকে সন্ধ্যাবেলা যেন আমার বাড়িতে গিয়ে দেখা করে। তখনকার দিনে জমিদারের জমিদারি, জমিদারে ঘোড়ায় চেপে নিজের বাড়িতে চলে গেল। আর এদিকে এই যে মায়েরা লক্ষ্য করবেন, কথাগুলো একটু চরণে নেবেন। জমিদারের বাড়িতে সন্ধ্যাবেলা পাঁচু বাবু গিয়ে হাজির। বাবু আমায় ডেকেছেন। কে রে পাঁচু? এদিকে এদিকে বস। হ্যাঁ রা পাঁচু, তোর বড় মেয়েটা এত সুন্দর দেখতে, আমি তো আগে জানিনি।
বাবু এই মেয়েটা পড়াশোনা করছে, আমার মেয়েটা খুব ভালো ঠান্ডা মেজাজের মেয়ে। বলে সে আমি দেখে বুঝে নিয়েছি, আমি জমিদার মানুষ, আমি কি এসব বুঝি না। এখন কথা শোন, যে জন্য তোকে ডেকে পাঠিয়েছি, তোর বড় মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব। পাঁচু বাবু অবাক হয়ে গেল, কি সর্বনাশ, আমি একটা ভিখারি জমিদারের ছেলের সঙ্গে, নাও তো করতে পারছে না। না না, আপনাদের পাঁচুদার কথা বলিনি, আমাদের গ্রামের দিকের কথা বলছি। এখন ব্যাপারটা জমিদারের কথা ফেল হবে না। পাঁচু বাবু কি আর করবে, বলছে আপনার যেটা মত। সঙ্গে সঙ্গে শুভ দিন দেখেছে, শুভ দিন দেখে স্থির করে বলে দিয়েছে এই দিনে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে। কোনো কথা নয় মাগো, দেখতে দেখতে শুভ দিনই এসে গেল। সঙ্গে সঙ্গে কি হলো জানো, শাঁখ বাজে আর সানাই বাজে। একটু আগে সানাই শুনছিলে তো, হ্যাঁ? আজ ললিতার বিয়ে, চতুর্দলে বরে আসিছে টোপর মাথায় দিয়ে। শাঁখ বাজে আর সানাই বাজে, আজ ললিতার বিয়ে। রাধে রাধে, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিব। চতুর্দলে বরে আসিছে টোপর মাথায় দিয়ে, টোপর মাথায় দিয়ে। শাঁখ বাজে আর সানাই বাজে, আজ ললিতার বিয়ে। চতুর্দলে বর আসিছে টোপর মাথায় দিয়ে গো, টোপর মাথায় দিয়ে। শাঁখ বাজে আর সানাই বাজে, আজ ললিতার বিয়ে। চতুর্দলে বরে আসিছে টোপর মাথায় দিয়ে, আজ ললিতার বিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চতুর্দিকে শঙ্খধ্বনি উলুর ধ্বনিতে ভরে উঠল। ঠিক সেই সময় চতুর্দিক থেকে সবাই সেই জমিদারের ছেলেটাকে দেখতে এলো। দেখতে শুনতে ছেলেটা খুব ভালো, শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর মেয়েটা শ্বশুর বাড়ি পা রেখেছে। এখানে যতজন মা আছেন প্রত্যেকে ভালো করে জানেন, একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে গেলে মানিয়ে নিতে একটু সময় লাগবে, তাই কি না? এখন মেয়েটাকে তো জমিদার বাবু জোর করে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু জমিদারের জমিদারি কেমন সেটা মেয়েটা জানে না। আস্তে আস্তে কথা নয়, জমিদার বাবুর বাড়িতে মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে যেমন মায়ের বাড়িতে বাপের বাড়িতে যেমন কর্ম ছিল সেইভাবে বাসি কর্ম সমাপ্ত করে তুলসী তলায় গিয়ে ঘন্টাটা বাজিয়েছে। ঘন্টা বাজিয়ে প্রণাম করে সকালবেলা যারা সতী নারী হয় তাদের কর্ম কি না, মা আমার কি করছে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
ও তাহলে আপনারাও সকালবেলা উঠে তুলসী তলায় গিয়ে হরে কৃষ্ণ নাম করেন? খুব ভালো, খুব ভালো। যারা করে না তাদের হাত নেই বলে করে না, তাহলে যাদের হাত আছে তারা নিশ্চয়ই হরিনাম করছে। একটু করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সব বলছে তবে মনে মনে। আমার মুড়ি ভাজতেছি নাকি রে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কার এত বড় আস্পর্ধা? আমার বাড়িতে মোড়া পোড়ানো নাম কে গাইল? তার জি ও বৌমা, এই মেয়ে কান খুলে শুনে রাখো, আমাদের এই জমিদার বাড়িতে কোনোদিন ওই মোড়া পোড়ানো নাম করতে পারবে না। কোনো দিনের জন্য সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়া যাবে না। কোনো ভিখারি এলে ভিক্ষাও দেওয়া যাবে না। মেয়েটার চোখ দিয়ে জল চলে এলো, মনে মনে বড় দুঃখ পেল। বাবা তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? এর থেকে যদি একটা রাস্তার রিক্সাওয়ালার কাছে আমায় বিয়ে দিতে, অন্তত সন্ধ্যা সকালে একটুখানি হরে কৃষ্ণ নাম করতে পারতাম। এ তুমি কোথায় আমায় পাঠিয়ে দিলে? যেখানে যেখানে কৃষ্ণ নাম হয় না সেই স্থানটা তো শশা। কিন্তু স্বামী ছেড়ে তো মেয়েটা যেতে পারে না। হ্যাঁ, কুলবতী সতী নারীর ধর্ম এটাই, স্বামী ছেড়ে কখনো যেতে পারে না। মেয়েটা প্রতিদিন ডুকরে ডুকরে কাঁদে। ও বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, ও বাড়িতে হরে কৃষ্ণ নাম হয় না। হঠাৎ একদিন, আস্তে কথা নয়, একটা পরম বৈষ্ণব বাবাজি এসে দাঁড়িয়েছে দরজায়। মা, রান্না করতে করতে দেখতে পেল ঘড়ির কাঁটায় 12টা বাজে। পিছন দিকে তাকিয়ে দেখছে পরম বৈষ্ণব বাড়িতে এসেছে। মেয়েটা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, ধীরে ধীরে বাইরে এসে বলছে, বাবা কিছু বলবে? মা গো, আমি একাদশী করেছি, আজকে সারাদিন উপোসে আছি। আমি মনে মনে ভাবলাম তোমাদের বাড়িতে একটু সেবা নেব, আমায় একটু অন্ন সেবা দেবে মা? চমকে উঠেছে মেয়েটা, চমকে উঠেছে। একদিকে শ্বশুর মশাইয়ের আদেশ আছে, আর একদিকে বাড়িতে বৈষ্ণব। হে গোবিন্দ দয়া, হে গোবিন্দ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও ঠাকুর। ওগো দয়া,
তুমি বলে দাও। একবার বলো না। গৃহের দ্বারে যদি অতিথি বৈমুখ হয়, শত জনমের পুণ্য ফল সবই নষ্ট সবই সবই নষ্ট নষ্ট হয়। এই যে মায়েরা, গৃহস্থের দ্বারে যদি অতিথি বৈমুখ হয়, শত জনমের যত পুণ্য ফল সব নষ্ট হবে। মেয়েটা ভয়ে ভয়ে ভাবছে শ্বশুর মশাইয়ের আদেশ আছে, কিন্তু বৈষ্ণবকে তো বলতে পারি না ফিরে যাও। একটা কথা কিন্তু শাস্ত্রে লেখা আছে, সেটা কি? সেটা আপনারা জানেন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই মেয়েটা ধীরে ধীরে সাধু বাবা বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, বাবা বলো মা, শ্বশুর মশাই আড়াল থেকে দেখছে, শ্বশুর মশাই আড়াল থেকে লক্ষ্য রেখেছে বৌমা কি করছে। কেন জানেন? খচরের বচর চিন্তা, কামিনীর কাম চিন্তা, জমিদারের জমি চিন্তা, ধনবানের ধন চিন্তা, বানরের বানরি চিন্তা, পেঁচার পেঁচি চিন্তা, আর প্রেমিকের প্রেমিকা চিন্তা। চিন্তা ভাবনা কারোর এক নয়। জমিদার সব সময় লক্ষ্য রেখেছে ধন দৌলতের দিকে, দেখবো বৌমা কি করে। হঠাৎ কি হলো জানো মায়েরা? এই যে আস্তে আস্তে আস্তে, কথা নয়, বৌমা ধীরে ধীরে গিয়ে সাধু বাবাকে বলছে, বাবা একটা কথা বলবো, বলো মা। আমি বলি কি, আমাদের বাড়িতে আমরা সবাই পরিবারে যে কজন আছি, আমরা সবাই পুরানো খাই, নূতনের কোনো আমদানি নাই। যেমনি এই কথাটা বলেছে না, সাধু বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলল, মা তুমি চির সীমন্তিনী হও। কি বুঝতে পারলেন কিছু? জীবনের কীর্তন হচ্ছে। সাধু বাবাকে যখনই ছেড়ে দিয়েছে, সাধু বাবা চলে গেল আশীর্বাদ করে, শ্বশুর মশাই ডাকছে, বৌমা বৌমা। এদিকে এসো। তুমি ওই বুড়োটাকে কি বললে? ওই যার কপালে তিলক, কাঁধে ঝোলা, ওই লোকটা দুপুর বেলায় এলো, আর তুমি ওকে এমন কি কথা বললে? ও তো খেতেই চাইলো, কই খেতে তো দিলে না। বাবা এর উত্তর তুমি জানতে চেও না। কেন? আমি তোমার শ্বশুর মশাই, আমি জানতে পারবো না কেন? না বাবা, না না বাবা, তুমি এ জানতে চেও না। জানলে আমার ক্ষতি হবে, আমাকে বলতেই হবে আমি তোমার শ্বশুর মশাই। বাবা গো, একান্তই যদি শুনতে চাও তাহলে শোনো। সত্য কথাটা যদি বলি, তুমি শ্বশুর আমাকে তাড়িয়ে দেবে, আর তুমি যখন আমাকে তাড়িয়ে দেবে আমার বাপের ভিটে যেতে হবে, আর আমি যখন আমার বাপের ভিটে যাব সেখানে আমার বাবাও আমাকে তাড়িয়ে দেবে। আগেকার দিনের নিয়ম ছিল, মেয়ে যদি কোনো রকম একবার বাপের বাড়ি একা গেছে, সঙ্গে সঙ্গে বাবা কিন্তু তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। এখন সব তো হ্যালো,
কাঁদছিস কেন মা, কি হয়েছে বল একবার দেখি, আমি এক্ষুনি ব্যবস্থা দেখতে। সংসার করতে হবে না, তুই এদিকে আয়, তারপর দেখে নিচ্ছি। না না, এটা আমাদের ওই দিকে হচ্ছে, আপনাদের দিকে হচ্ছে, তাহলে ব্যাপারটা আগের থেকে এখন সিরিয়াস। হ্যাঁ, এখন যত নিচু হয়ে চলবে বলবে এর মতো জামাই হয় না রে। হ্যাঁ, ও যে কি গুঁতো খাচ্ছে সেটা সে জানে। একটা আস্তে আস্তে আপনারা ভাবছেন আপনাদেরকে নিন্দা করছি না, যুক্তিসঙ্গত আপনারা ভেবে দেখবেন। একটা পুরুষের 100 খানা টেনশন থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 টেনশন নিয়ে বেঁচে থাকে। এই 100টার মধ্যে একটা যদি কোনো মাকে দেয়, সারা দিনের মধ্যে পাগল হয়ে যাবে। সাবধান, শুধু বুঝতে দেয় না, ভালো খাওয়া ভালো পড়াটা পেলে সবাই বলে আমার স্বামীর মতো স্বামী হয়। আরে একবার অভাব দিয়ে দেখো না, মেয়ে নয় যেন মনসা হয়ে আছে। তাই সাধু বাবাকে তুমি কি বলে তাড়িয়ে দিলে? বলে আমি তো তাড়াইনি। তাহলে তুমি কি বলেছো? আমি কি বলেছি জানো বাবা? আমাদের পরিবারে আমরা সবাই পুরানো খাই, নূতনের আমদানি নাই। বলছে আমি কথাটা বুঝতে পারলাম না। বুঝবে কি করে? পণ্ডিত বোঝে ঠারে ঠোরে, মূর্খ বোঝে কিলে, বোকারে বোঝাতে গেলে ঘাড়ে হাত দিলে। আচ্ছা বাবা, তুমি কেন বুঝতে পারলে না? তুমি একবার ভালো করে বলো তো দেখি, এই যে জমিদারি তুমি করছো, এই জমিদারিতে তুমি কতটা জমি কিনেছো? বৌমা, আমি 1 টাকা কিনি নাই। তাহলে এই জমিদারিটা কোথার থেকে এলো? বলে কেন, আমার পোঠাকুদ্দা জমিদারি করে গেল, তারপর ঠাকুরদা, তারপর বাবা, তারপর আমি। তাহলে বাবা তুমি যখন নিজে জমি কেনোনি, তাহলে তোমার এই জমিটার মূল্য কত তুমি বুঝবে কি করে? হ্যাঁ, শ্বশুর মশাইকে বলছে আপনার এই দেহ জমির মূল্য কত সেটাও তো আপনি জানেন না, কারণ আপনি তো জমি সম্বন্ধে বোঝেন না। ও তোর দেহ জমি রইল পতি, তোদের দেহ জমি এই দেহ জমি রইল পতি। পতিত মানে ভাগার, যেখানে যেটা আগেকার দিনে গরু ফেলা হতো, চাষাবাদ হয় না। কেন চাষ করলি না মন চাষ? তোদের শেষকালে হবে দুর্দশা, তোদের শেষকালে হবে দুর্দশা। শেষকালে হবে দুর্দশা, তোদের শেষকালে হবে দুর্দশা। বৌমা এ কি বলছো? শোনো বাবা, 6টি বলো রাধে, 6টি বলদ মানে
6টা গরু। গরু এখানে আসলো কেন? শুনতে থাকো বাবা। আমাদের দেহের মধ্যে 6টা গরু আছে। এই গরুগুলো খালি পরের বাগান খাবে বলে ছোটে। এই গরুগুলোকে মোটা দড়ি দিয়ে বাঁধতে হবে, যাতে এই গরুগুলো এক দড়িতে বাঁধা যায়। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে লাঙল ঝুড়ে। ও তোর 6টি বল আছে ঘরে, শীঘ্র নেড়ে লাঙল জুড়ে। তোদের জংলা জমি, তোদের জংলা জমি থাকলে পড়ে, তোদের জংলা জমি পাগল মো ওরে ও নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। পাগল মো পাগল মন পাগল জংলা জমি থাকলে পরে। এই যে হবে রে কাল কেউটের বাসা, শেষকালে হবে দুর্দশা। তোদের শেষ কালে হবে দুর্দশা। তোদের শেষকালে হবে দুর্দশা। ও তোর দেওয়া জমি রইলা পতি। রাধে রাধে। চাষ করলি না মন চষা, শেষকালে হবে দুর্দশা। তোদের শেষকালে হবে দুর্দশা। তোদের শেষকালে হবে দুর্দশা। বাবা, এই মানব দেহ জমিটা যদি জংলা থাকে, এই জংলা জমিতে কালকে উটের বাসা হয়। কারণ যে জমিতে চাষ দেওয়া হয় না, সেই জমিতে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয়। তা সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন বললে নূতনের কোনো আমদানি নাই? বলছে বাবা গো, যতটা জমির জমিদারি তোমরা করেছো, শুধুমাত্র জমিদার সেজে বসে আছো। তুমি নিজেও জানো না তোমার 1 ছটাক জমি তোমার নিজের বলে কিছু নাই। আছে কি? এই মানব জীবনে তুমি তো কাউকে কোনোদিন ভিক্ষা দাও নাই। ও গো বাবা গো, রাধে বাবা, ওগো বাবা, তুমি তো কোনদিন কাউকে, তুমি কাউকে তো কোনোদিন ভিক্ষা দাওনি। কাউকে কোনদিন ভিক্ষা দাও না। কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের
তোমার এই জমিদার বাড়িতে কোনোদিন আশ্রয় দাও নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে